বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দশহরা, জয় মা মনসা। কারণ আমার বাড়িতে মনসার থান আছে, আমাদের বেদি করা আছে, গাছ আছে। ওই গাছের একটা পাতা কিংবা ওই গাছে কোনো আঘাত করা, এটা আমরা করি না। আর কাউকেও আমরা ওই গাছের পাতা ছিঁড়তে দিই না। এটা আমাদের বংশ পরম্পরা। আমার শ্বশুর বাড়ি যখন বাংলাদেশে ছিল, তখনও এই পুজোটা আমাদের বাড়িতে হতো। ওই জিঞ্জিরে পাড়ার যত লোক ছিল, প্রায় অর্ধেকের বেশি লোক আমাদের বাড়িতেই পুজো করতে আসতো। এবং সেই ওপার থেকে আসার পরে এপারে এসেও আমাদের বাড়িতে প্রথম, এই গ্রামে প্রথম আমাদের বাড়িতেই সব সারা গ্রামের, মানে আমাদের যারা এই দেশ, এই গোষ্ঠীটা আমার শ্বশুর বাড়ির, এদের বলে জিঞ্জিরে হুদো পাড়ায় এদের বাড়ি ছিল। হুদো জিঞ্জিরে পাড়ায় বাড়ি ছিল, এই জন্য এদের হুদো বলে আখ্যায়িত করা হয়। আর আমরা যেহেতু ওরাও পূর্ববঙ্গের, কিন্তু ওদের যশোর ডিস্ট্রিক্টের একদম নদীর পাড়ে ওই যে নীলকুঠি দেখা যায় আমাদের এখান থেকে, ওখানেই ওদের বাড়ি ছিল। আর আমাদের বলা হয় পূর্ববঙ্গের লোকগুলোকে বাঙাল। এই আমাদের এখানে দুটো ভাগ করা হয়েছে। তা আমার শ্বশুরবাড়ি হচ্ছে সেই হুদো জিঞ্জিরে পাড়ার লোক। আগে এই প্রত্যেকটা হুদো জিঞ্জিরে পাড়ার লোকের পুজো আমাদের বাড়িতে হতো। কিন্তু এখন ভাগ হয়ে গেছে। কারণ এক জায়গায় পুজো হতে হতে ৪টে বাজে। এখন ৩টে ৪টে করে ভাগ কেউ বাড়িতে করে নিয়েছে। কিন্তু আমাদের পুজোটা আমরা এভাবেই করি। আমাদের বংশের যে যেখানে আছে, যত শহরেই থাকুক, সেখানে এই মনসার ডাল পুঁতে বেদি থাকে বাড়িতে এবং পুজো হয়। আজকে আমরা অরন্ধন, আমরা আজকে রান্না করব না। পাশের বাড়ি থেকে সকালবেলা লিকার চা চিনি ছাড়া দিয়েছে, চা খেয়েছি শুধু। চা খাওয়ার পরে স্নান টান করে পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে পুজো দিয়েছি। আমরা শেষ পুজোটায় ব্রাহ্মণ দিয়ে করাই। আর এই দশহরা মাঝখানে যে পুজো টুজো পড়বে, এগুলো আমরা নিজেরাই দুধকলা এবং ঘট পেতে, মঙ্গল ঘট পেতে মাটির প্রদীপ দিয়ে, ধূপকাঠি জ্বালাই না, মোমবাতি এবং মাটির প্রদীপ দিয়ে আমরা পুজো করি। সেই পুজো করে মোটামুটি একটুখানি ফলাহার খেয়েছি, হচ্ছে কলা, আম, ছাতু দিয়ে একটু মেখে খেয়েছি। আর দুপুরবেলা আমি একটু পঞ্চায়েতে যাব, দুপুরবেলা বাপের বাড়িতে খাবো। অন্যবার বাড়িতে রান্না হয়, পান্তা হয়, কিন্তু একার জন্য আর না ওইসব করে রাখতে ভাল লাগে না। আর পান্তা এখন আর সহ্যও হয় না, ওই জন্য বাপের বাড়িতে খেয়ে নিই। আর রাতে রুটি, আমার এই পাশে যে আমার দিদির মেয়ে আছে, ও রাতে রুটি তরকারি আমাকে দিয়ে যায়। দেখি এবার হয়তো বাপের বাড়ি রাতে আর যাব না, কালকে অনেক রাতে এসেছি। যাই হোক, আজকে মন্দিরার MS ফ্যামিলির ভিডিও দেখলাম, স্বপ্নপুরাণ। সত্যি খুব ভালো লাগলো। একটা মেয়ে, সাধারণ খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এসে বিয়ে করেছিল ভালোবেসে একটি ব্রাহ্মণ ছেলেকে। সেই ভালোবাসার পরিণতি আজকে ওদের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে ওরা ওদের একটি সন্তান আছে, একটা গাড়ি কিনেছে। প্রথমে শুনতাম যে ওর ৪ চাকা ভালো লাগে না, কারণ গা গুলায়। গাড়ি চাপতে চাপতে সেই অভ্যাসটা কেটে গেছে। এখন সত্যি প্রয়োজনের জন্য একটা ৪ চাকা কিনলো। রংটাও খুব সুন্দর, চেরি কালার হয়েছে। এই রঙের গাড়িটা মোটামুটি সবারই বেশিরভাগ পছন্দ। তা নিজের একটা বাহন থাকা যে কত জরুরি, বিশেষ করে যাদের বিজনেস আছে, তাদের অবশ্যই খুব কাজে লাগবে। আর মন্দিরার তো কাজে লাগবেই, কারণ ওরা গাড়ি ভাড়া করার করে ওদের অ্যামদানাকে, তাতে দেখা গেছে গুগল পেতে প্রায় ২ লক্ষের উপরে ওরা পেমেন্ট করেছে। EMI-তে কিনলো। যখন লোন তুলে ও এগোচ্ছিল, তখনই সবাই আমরা টের পেয়েছি ও এবার ৪ চাকা কিনবে। কিন্তু যে জায়গাটা ও গাড়ির জন্য করেছে, ওইটা গাড়ি ঢুকবে না। যাই হোক, অন্য ব্যবস্থা করবে শুনলাম, হয় গ্যারেজ। এবার মন্দিরা ভবনে যদি ঢোকে, ওটা একটা ব্যবস্থা করে দেখতে পারো, এটা ওখানে ঢোকে কিনা। না হলে গ্যারেজ তো ভাড়া নিতেই হবে। এবার মন্দিরার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। জানি না আমার রিকোয়েস্টটাও রাখবে কিনা। যেমন ঠাকুর ওপরে তুলেছে, এটা রিকোয়েস্ট ছিল, পাবলিকেরও ডিমান্ড ছিল। আর আমি ব্যক্তিগত ওকে রিকোয়েস্ট করেছিলাম। তাই আজকে আমি মন্দিরাকে আমার অন্তর থেকে জোর দিতে পারবো না, কারণ জোর দেওয়ার সেই অধিকার আমাদের তো নেই। আর ও জোর দিলে শুনবেও না। তাই একটা অনুরোধ রইল, মন্দিরা, তোর ঠাকুরের ওই যে ঢাকা দিয়েছিস লাল ওড়নাটা দিয়ে, ওটা তুলে দিস। কারণ মানুষ অনেক কিছু না জেনে ভুল করে, তেমনি তুই না জেনেই ভুলটা করেছিস, যে মন্দিরটা তোদের সিংহাসনটা ঢেকে দিয়েছিস। বাড়ির সিংহাসন ঢাকতে হয় না রে।
বাড়ির সিংহাসন ঢাকতে হয় না, বাড়ির মায়ের মন্দিরও ঢাকতে হয় না। সঙ্গীতা যে কথাটা বলেছে যে অনেক শাস্ত্র পাঠ করে অনেক কিছু ঘেঁটে দেখেছি, আমাদের বাড়ির মন্দিরের ঢাকা উচিত নয়। কোন মন্দির ঢাকা হয় সেটা জানতে হবে আগে। আমিও ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখেছি, একমাত্র সতীপীঠ যেখানে, সতীর যে 51 পীঠগুলো আছে, একমাত্র সেই পীঠের মায়ের মন্দির ঢাকা, তাও গর্ভগৃহ, মন্দির না, গর্ভগৃহগুলোও ঢাকা থাকে। তাছাড়া যেমন তারাপীঠ, বড় মার ওখানে, এগুলো হচ্ছে সাধনা পীঠ, এগুলো হচ্ছে সাধনা পীঠ। বড় মা যেমন মায়ের মূর্তি, কিন্তু 51 পীঠের এক পীঠ নয়। হ্যাঁ, কঙ্কালীতলা, তারপরে কালীঘাট, এগুলো হচ্ছে 51 পীঠের এক একটা পীঠ। যেমন বর্ধমানে আছে, আমাদের পশ্চিমবাংলায় কটা পড়েছে, বাংলাদেশে পড়েছে, ত্রিপুরায় পড়েছে, আসামে পড়েছে, এরকম অনেক জায়গায় 51টা পীঠ, যেটা একমাত্র সেই মন্দিরের গর্ভগৃহই ঢাকা হবে। তাছাড়া যারা বাড়িতে কালী মায়ের মূর্তি আছে ঢাকে, এগুলো ভুল। একমাত্র 51 পীঠের পীঠগুলোই ঢাকা হয়, যেখানে সতীর 51টা অংশ পড়েছিল। দক্ষ যখন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে মেয়েকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু স্বামীকে করেনি, জামাইকে করেনি, মেয়ে উপস্থিত হয়েছিল। এবং সেখানে জামাই আসেনি, বিনা নিমন্ত্রণে মেয়ে এসেছে, মেয়েকেও হয়তো নিমন্ত্রণ করেনি, মেয়ে বাবার যজ্ঞ শুনে চলে এসেছিল। তখন মহেশ্বরের নামে অনেক নিন্দা মন্দ সেখানে হয়েছিল। সতী তার স্বামীর নিন্দামন্দ সহ্য করতে না পেরে ওই যজ্ঞে নিজেরকে আহুতি দিয়েছিল। এবং মহাদেবের কাছে যখন এই খবরটা পৌঁছায়, তখন মহাদেব তাণ্ডব শুরু করেছিল সতীর এই মৃতদেহ নিয়ে। পৃথিবী ধ্বংস, পৃথিবী কাঁপছে থরথর করে। তখন সবাই গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে শরণাপন্ন হয়েছিল। তখন বিষ্ণু, হয়তোবা বিষ্ণু, আমার এখানে ভুলও হতে পারে, তোমরা সংশোধন করে দিও, তখন ব্রহ্মা বিষ্ণু মিলে এই মহাদেবকে শান্ত করার জন্য সতীর দেহটাকে সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগ করে এই পৃথিবীর বুকে 51 জায়গায় 51টা অংশ ফেলেছিল। এবং মহাদেব ধীরে ধীরে মহাদেবকে শান্ত করা হয়েছিল। সেই 51 পীঠের যে যে অংশ যেখানে পড়েছে, সেই পীঠগুলোতেই একমাত্র, যেমন কামাখ্যা জনি পড়েছিল, আদি সতীপীঠ হচ্ছে কামাখ্যা। এই মন্দিরের গর্ভগৃহ কিন্তু ঢাকা হয়, মন্দির খোলা থাকে, বাইরে ভক্তরা যায়। আর এই সময় কামাখ্যায় প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আমার মা একবার গেছিলেন, এসে গল্প করছিল। এই হচ্ছে মাহাত্ম্য। না জেনে তুই ফট করে, তোকে কে কি বললো জানি না, তুই অমনি ফট করে মন্দিরটা ঢেকে দিলি, মানে তোর আসনটাকে ঢেকে দিলি। শ্বশুরের কাছে শুনেছিস, তোর শ্বশুর হচ্ছে একজন ব্রাহ্মণ, এবং উনি শাস্ত্রজ্ঞ। ওনার সঙ্গে আমার কথা হয়েছে, কথা বলেছি আমি, নানান বিষয়ে অভিজ্ঞ উনি। সেই বাড়ির বউ, একমাত্র বউ তুই জানবি না এগুলো? শ্বশুরের কাছে জিজ্ঞেস করবি না? শাশুড়ির কাছে জিজ্ঞেস করবি না? তাই তোর কাছে আমার একান্ত অনুরোধ, তোর সিংহাসনটা খুলে দিস এবং মায়ের কাছে ক্ষমা চেয়ে বলিস, আমি ভুল করে ফেলেছি। সন্তানরা তো ভুল করে, সেই ভুল ক্ষমা চাইলে মা ঠিক তোকে, যেমন দুহাত ভরে তোকে দিয়েছে। আজকে মা লক্ষ্মীর কৃপায়, ভগবানের ঈশ্বরের কৃপায়, সকলের আশীর্বাদেই তো তুই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছিস। দেখ, যে মেয়েটা একবেলা রান্না করলে আর একবেলা রান্না করতে পারতো না লকডাউনের সময়, তার শাশুড়ি যতটুকু তাকে খেতে দিত ততটুকুই সে খেত, যা দিত ওটা দিয়ে চালিয়ে নিত। আজকে সেই মেয়েটা একটা গাড়ি কিনছে নিজের দমে। এটা কম কথা? এটা মা লক্ষ্মীর আশীর্বাদ। সকলের আশীর্বাদ যদি না থাকে, সেটা তো হয় না। খুব পুণ্য করেছিলি কোনো জীবনে হয়তো, কিংবা এই জীবনে হয়তো এমন কোনো পুণ্যের কাজ তুই করেছিস, যার জন্য তোর এই পরিস্থিতিতে আজকে তুই দাঁড়িয়েছিস। হ্যাঁ, ভুল মানুষ মাত্রেই হয়, মানুষ মাত্রেই ভুল হয়। ও করেছে, কিন্তু আজকে ওর সত্যি ভগবান ঈশ্বরকে কৃপা করেছে, তাই
আজকে ও নিজের চেষ্টায়, নিজেদের চেষ্টায় আজকে একটা 4 চাকা কিনেছে, খুব ভালো লাগছে। ও যখন গাড়ির মধ্যে বসে না কেঁদে ফেলেছিল তখন চোখটা ছলছল করছিল, তখন চোখটা ছলছল করছিল। যাদের ভালোবাসি, যাদের মঙ্গল কামনা করি, তাদের যদি কোনো উন্নতি হয় সত্যি গর্ব হয়, মনটা ভরে যায়। তাই আমি দুহাত তুলে আশীর্বাদ করি তোদের আরও উন্নতি হোক, তোরা আরও উন্নতি কর, তোদের যেন ভগবানে ভক্তি থাকে, তোদের যেন বড়দের ওপর ভক্তির শ্রদ্ধা থাকে এবং সকলের আশীর্বাদ তোর উপরে বর্ষিত হোক। এই হচ্ছে আমার দিকের কথা। তারপরে মন্দিরার একটা কথা আমার খুব হৃদয় ছুঁয়ে গেছে, খুব হৃদয় ছুঁয়ে গেছে। ও শাশুড়িকে বলছে, মা তোমার ছেলের গাড়ি। এই কথাটার মধ্য দিয়ে কি বোঝায় জানি না, তোমরা কি বুঝেছো? আমার মনে হয়েছে ওর স্বামীকে ও উঁচুতে রেখেছে, ওর স্বামীকে উঁচুতে রেখেছে। আজকে তোমরা যারা বলো সোমনাথ কিছু ইনকাম করে না, বেকার বসে থাকে, এই কথা একদম ধূলিসাৎ করে দিয়ে ও আমাদের গাড়িও বলেনি, বলেছে তোমার ছেলের গাড়ি মা, তোমার ছেলের গাড়িতে করে তুমি এবার মন্দিরে যাবে পুজো দিতে। আর মন্দিরাকে বলি, তোদের বাড়িতে মা উপস্থিত, তোদের মন্দিরে মা রয়েছে, তোর শ্বশুর ব্রাহ্মণ, প্রথম পুজোটা গাড়ির তারাপীঠে যেয়ে নয়, বড় মার কাছেও নয়, তোদের মায়ের মন্দিরে তোর শ্বশুরের হাতে গাড়িটার পুজোটা করাস। আমার মনে হয় তারপরে তোরা যেখানে খুশি সেখানে গিয়ে পুজো দিস। তোদের গৃহদেবতা রয়েছে জাগ্রত, তোদের মন্দিরটা খুব জাগ্রত। তোদের মন্দিরে গিয়ে যখন মায়ের সামনে প্রণাম করা হয় তখন সত্যি গায়ের মধ্যে কেমন করে ওঠে। আমি খুব বিশ্বাস করি ওই মন্দিরটাকে। আর এইটুকু রিকোয়েস্ট তোর কাছে আমার থাকলো, জানি না তুই রিকোয়েস্ট রাখতেও পারিস না রাখতেও পারিস, সেটা একান্ত তোর নিজস্ব ব্যাপার। এরপরে আসি যে ওর কমেন্ট বক্স, আজকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে ওকে না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপর থেকে মানুষের এই ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এইভাবেই যেন তোর জীবনটা এগিয়ে যায়, এইভাবেই যেন জীবনটা এগিয়ে যায়। আর সোমনাথ গাড়ি চালানো জানতো এটা আমি জানি, কারণ আমি ও একটা ভিডিওতে শুনেছি ওর বাবা ওকে মানে মন্দিরার বাবা ওকে ড্রাইভিং শিখিয়েছিল। এবং সোমনাথের মুখে শুনেছিলাম যে মনে হয় আতসের মায়ের একটা গাড়ি ছিল না, আতসের মায়ের না কার যেন, ওর কোন বন্ধু ওর মা ওকে একটা গাড়ি দিয়েছিল চালানোর জন্য। গাড়িটা অবশ্য ডিসপুট ছিল, ওখানে ও খুব একটা সুবিধা করতে পারেনি গাড়িটা নিয়ে। তা গাড়ি কিনেছে, এবার আকাশকে নিয়ে এসে গাড়িটা বাড়ি নিয়ে এলো এবং ও মাঠের মধ্যে গিয়ে গাড়িটা চালানো প্র্যাকটিস করছে। মোটামুটি 1 মাস যদি ও নিয়মিত প্র্যাকটিস করে তাহলে ওর হাত আবার শক্তপোক্ত হয়ে যাবে। আর ওর তো ড্রাইভিং লাইসেন্স আছেই। গাড়ি কিনে যদি সেই গাড়ির ড্রাইভার দিয়ে চালাতে হয় না, সত্যি একটা চাপের ব্যাপার হয়ে যায়। হয়তো এমন, আর পার্মানেন্ট ড্রাইভার রাখা মানে ওই গাড়ি যদি ইনকামের গাড়ি হয় তাহলে পার্মানেন্ট ড্রাইভার রাখা যায়। আর যদি নিজেদের শখের হয়, নিজের প্রয়োজনে হয়, আর ওদের তো ডেলি রানিং এমন বিজনেস নয় যে প্রত্যেক দিন মাল আনা লাগে। প্রত্যেক দিন যদি বড় দোকান হতো হয়তো ব্যবসা একদিন সেই জায়গায় দাঁড়াবে, তখন হয়তো ওদের ড্রাইভার রেখে পুষিয়ে যাবে। নিজেদের গাড়ি নিজে চালাতে জানলে অনেক সুবিধা হয়। নইলে কি এই যে ড্রাইভারকে আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়, আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় যে তুমি ওই দিন আমাদের প্রোগ্রাম আছে, তুমি রেডি থেকো। কারণ সব ড্রাইভারকে দিয়ে বাড়ির পার্সোনাল গাড়ি চালানো যায় না। বিশ্বস্ত ড্রাইভার যার উপর ভরসা করে নিজেদের জীবন তুলে দিয়ে বেরোতে হয়। সেরকম যখন তখন প্রয়োজন অপ্রয়োজনে কিন্তু সেই ড্রাইভারকে সবসময় পাওয়া যায় না। কারণ তাদেরও তো ড্রাইভার যারা, তারা তো বসে থাকে না, তারাও তো কোনো না কোনো গাড়ির চালানোর সঙ্গে যুক্ত থাকে। এই একটা প্রবলেম। কারণ আমার ছোটো জামাই নিজস্ব গাড়ি আছে, ও চালাতে পারে কিন্তু হাই রোডে এখনও ওঠে না। ওকে কোথাও যেতে গেলে আগে থেকে ওর ড্রাইভারকে বলে রাখতে হয়। চটজলদি যদি কোথাও যেতে হয় ওরা তখন উবের ভাড়া করে চলে যায়। আমি দেখেছি এটা।
আবার একজন কমেন্ট করে বলছে, আপনি কেন নিজের কথা বলেন? দেখো তোমাকে বলি, আমরা একটা রোল প্লে করি। কাউকে নিয়ে যখন বলি, সেই ক্যারেক্টারটার মধ্যে আমাদের ঢুকে যেতে হয়। ঢুকে গিয়ে তবে সেই ক্যারেক্টারের প্লে করতে হয়। ভেতরেরা তখন ওই ক্যারেক্টার মধ্যে যতগুলো গুণাগুণ ভালো মন্দ আছে সব নিজের মধ্যে নিয়ে নিতে হয়, নিয়ে তারপরে বলতে হয়। তবেই তো আমাদের ভিডিওটা তোমরা ভালোবেসে দেখবে। আমি মুখস্থ বলে গেলাম, আমি গড়গড় করে বলে গেলাম, তোমাদের ভালো লাগবে? লাগবে না তো। আর যখনই ওই সেই ক্যারেক্টার রিলেটেড কথা বলি, তখন অটোমেটিক আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাওয়া কিছু ঘটনা সেখানে চলে আসে। এই যে মন্দিরা যে আজকে গাড়ি আনতে গিয়ে গতকাল যে কেঁদে ফেললো, ওই কান্নার সঙ্গে আমার জীবনের কান্নারও অনেকটা মিল আছে। কারণ আমিও যে জায়গা থেকে, আমার বাবা যথেষ্ট সচ্ছল পরিবারের, বিয়ে হয়েছে যথেষ্ট সচ্ছল পরিবারে, কিন্তু আমার স্বামী যে বিজনেস ছিল, সেই বিজনেসে টাকা রোলিং হয়, কোনোদিন অ্যাকাউন্টে বেশি টাকা জমা থাকে না। সেই রোলিং ব্যবসা থেকে হঠাৎ করে আমার স্বামী যখন মারা গেল, আমি ব্যবসার কিছু জানতাম না, ছোট্ট একটা চাকরি করতাম। আমার চারিদিক অন্ধকার হয়ে গেছিল। আমার পাশে আমার বাবা ছাড়া, আমার পাশে তখন আমি কাউকে পাইনি। আর বাবার কাছ থেকে বিয়ের পরে চেয়ে কিছু নেওয়া যায় না, যতটুকু বোঝে ততটুকু দিত। সেই জায়গা থেকে আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে একটা বাড়ি করেছি। যেদিন গৃহপ্রবেশ করেছি সেদিন সবাইকে ডেকেছিলাম। আমার বাড়ি থেকে গৃহপ্রবেশ খেয়ে থেকে আমার এক শরিক গিয়ে আমার নামে এই বাড়িতে কেস করে। আমি জানি তার কোনো সত্য নেই এখানে, সেও জানে, তবু আমাকে হ্যারাসমেন্টের জন্য কেস করেছিল। সেই কেস দীর্ঘ 2 বছর সেই কেস লড়াই করে আমি জিতেছি। আমার ওখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে, কারণ এই ভূমি সংক্রান্ত উকিল প্রচুর পয়সা নেয়, আর শুধু ডেট ঘোরাতো। এই যে জীবন আমাদের, লড়াই সংগ্রামের জীবন, এই কথা আসবে না? আজকে মন্দিরা যে লড়াই করে যত কষ্ট করে আজকে এখানে এসেছে, ব্লগিং করাটা আমরা ভাবি কি ক্যামেরা ধরে এই, ওটা না, একটা একাগ্রতা, একটা কাজের প্রতি ভালোবাসা, যা হোক প্রত্যেকের ভালোবাসা নিয়ে। দোষগুণযুক্ত মানুষ আজকে দোষটা না দেখে, তার গুণটা দেখে, তার এই সাকসেসের পেছনে যে কত চোখের জল, কত না খাওয়া, কত লোকের নিন্দা, কত কিছু, কত উপবাস, কত অশান্তি ঝগড়া পেরিয়ে আজকে ওরা সাকসেসের এই জায়গায় এসেছে। তা ওদের একটা ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েট, এটা তো ওরা আশা করতেই পারে। যাই হোক, যে বলেছ যে কেন নিজের কথা বলি, দেখো তোমার হয়তো ভালো লাগে না, কিন্তু আমার এসে যায়, আমি কি করব। যাই হোক, মন্দিরার সৌভাগ্যী যে গাড়িটা কিনেছে, একটা ফ্যামিলি গাড়ি, পেছনে ও বলল 3 জন বসা যাবে। 3 জন বসা যায় না, কারণ একদম রোগাপিটকে 3 জন, যেমন ওর শাশুড়ি আর মন্দিরা বসলে সেখানে ওর মেয়ে বসাও কষ্ট, করে বসতে হবে। হ্যাঁ, মন্দিরা, ওর মেয়ে, আর আরেকজন, হ্যাঁ নিপা যদি বসে তাহলে ওরা 3 জন বসতে পারবে। 3 জন বসতে পারবে। আর সামনে সোমনাথ বসলে ওর মেয়েও বসতে অসুবিধা, সামনে একজনই বসবে। সব গাড়ির তো নিয়ম, ওই গাড়ি যখন নিয়ে বাইরে যাবে সামনে 2 জন বসতে দেবে না। মানুষ সবার তো আর বড় গাড়ি কেনার ক্ষমতা থাকে না, আর ক্ষমতা থাকলেও অনেকে পছন্দ করে না। ফ্যামিলি গাড়ি, 3 জনের ফ্যামিলির গাড়িতে গাড়িটা ঠিক আছে। যাই হোক, সোমনাথ গাড়িটা ঠিকমতো চালাক, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা আরও বড় হও, আরও উন্নত হোক তোমাদের। এইটুকু থাকলো আমার মন্দিরাকে নিয়ে বলা কথা। আর আমি আজকে খুশি হয়েছি মন্দিরার ওই কথাটা শুনে, যে তোমার ছেলের গাড়ি। হ্যাঁ, বউয়ের ইনকামে যদি, স্বামীর ইনকামে যদি বউ সারা জীবন বসে খেতে পারে সংসারে কাজকর্ম করে, মেয়েরা বসে খায় না, মেয়েদের সংসারে অনেক কাজ, তেমনি মন্দিরার ইনকামে সোমনাথ যদি খায়, আর মন্দিরার যদি তাতে কোনো অসুবিধা না থাকে,
তাহলে যারা বলো তাদের অসুবিধা না হওয়ারই কথা। আর এখন বিজনেসটা সম্পূর্ণ সোমনাথের, এটা মন্দিরা সব কিছুতে বুঝিয়ে দেয় যে বিজনেসটা সোমনাথের। মন্দিরা সেখানে হেল্প করে, মন্দিরা সেখানে হেল্প করে। ও কিন্তু কখনো অহংকার করে বলে না, হয়তো বা কখনো রাগের মাথায় অনেকে অনেক রকম কিছু বলে, সে বলতে পারে। এরপরে মন্দিরার চ্যাপ্টার ক্লোজ করে মারুকে নিয়ে আমার কিছু কথা বলার আছে। আজকে মারুর বাড়িতে, মারুর মায়ের বাড়িতে ষষ্ঠী পুজো, ষষ্ঠী হলো না কেন? ষষ্ঠী পুজো না, ষষ্ঠী কেন হলো না? ওর কাকিমার বাড়িতে ষষ্ঠী হলো, প্রথম ষষ্ঠী ওর মা কেন করলো না? ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে একটু মাংসও জুটলো না, এরকম নানান রকম কথাবার্তা শুনছি। তোমরা কি ভুলে গেছো? তোমরা কি ভুলে গেছো মারুর মা মুসলিম? মারুর মা বাবা মুসলিম পরিবার, ওদের সম্প্রদায়টা মুসলিম। ওদের বাড়িতে ষষ্ঠী কেন হবে? হিন্দুর ঘরে মেয়ে নিজের ইচ্ছে বিয়ে করেছে, ষষ্ঠীটা হিন্দুদের। মারু নিজেকে এখনো ধর্মান্তরিত করেনি, সে বিয়ে করেছে। বিয়ে করলেই ধর্ম চেঞ্জ হয় না, বিয়ে করলে সম্প্রদায় চেঞ্জ হয় না। বিয়ে করলে ওটাকে কি বলে, যেমন নমশূদ্র সম্প্রদায়, এটা জাতি চেঞ্জ হয় না। এই যে মন্দিরা নমশূদ্র, সোমনাথ ব্রাহ্মণ, মন্দিরা কোনো দিন ব্রাহ্মণ হতে পারবে না, হয় না। কোনো ব্রাহ্মণের মেয়ে নমশূদ্রের ঘরে বিয়ে হলে সে কোনোদিন শিডিউল কাস্ট সার্টিফিকেট বের করতে পারবে না। সাবকাস্ট, কাস্ট, যেটা কাস্ট কখনো চেঞ্জ হয় না, কাস্ট কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, গোত্র চেঞ্জ হয়, যেটা বিয়ের পরে মেয়েদের শ্বশুরের স্বামীর গোত্রে গোত্রান্তরিত হয়, তাছাড়া আর কিচ্ছু পরিবর্তন হয় না। তোমরা কেন জোর করছো যে মারুর মা ষষ্ঠী করবে? কেন করবে ষষ্ঠী মারুর মা? মারু নিজের ইচ্ছায় মুসলিম সম্প্রদায় থেকে হিন্দু সম্প্রদায় বিয়ে করে, তার মার কিসের দায়? তার মা কেন ষষ্ঠী পুজো করবে? দেবশ্রী বলছে যে প্রথম ষষ্ঠী ওর মা কাপড় পরে নিয়মকানুন কেন করবে? দেবশ্রী, তোমার সাথে এই জায়গায় আমি একমত হতে পারলাম না। মারুর মা ষষ্ঠী করেনি, ঠিক করেছে, কেন করবে? যদি ষষ্ঠীর দিন ওর কাকিমার নিমন্ত্রণ না করতো, হয়তো মারুর বাবা মা বাজার করে ওকে খাওয়াতে পারতো। কিন্তু কেন তারা ষষ্ঠী করবে? মারুর মা কোনোদিনই ওদের ষষ্ঠী করবে না, আর আমরা সেটা আশা কেন করি? কাকিমা প্রথম দিন খাসির মাংস করেছে, মারু যেহেতু পোয়াতি, স্বাদেরও একটা ব্যাপার আছে। মারুদের বাড়ির স্বাদও হয় না, তো মারুদের বাড়ির স্বাদও হয় না। ওর মা ওর কাকিমা সেই জন্য হয়তো পরের দিন ওর মেয়েরা আসবে, সেই জন্য মুরগির মাংসটা পরের দিন করবে, ওই জন্য মারুর জন্য হয়তো খাসির মাংস করেছে। পরের দিন আবার অনুপমকে নিমন্ত্রণ করে মুরগির মাংস দিয়ে খেতে দিয়ে, এটাই যথেষ্ট। আজকে পাড়ার ওই কাকিমাটাই ওকে ষষ্ঠী করিয়েছে, কারণ সে হিন্দু। ওই জন্য তোমরা যারা বলছো মারুর মা ষষ্ঠী করেনি, একদম ঠিক করেছে আমার মতে। কেন করবে? তাদের ধর্মের নীতি তারা পালন করবে, যাই হোক, এটা আমি আমার ব্যক্তিগত মতামত। যারা বলছো তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নয়। আমি দেবশ্রীর ভিডিওতে দেখলাম যে ওর মা প্রথমবার ষষ্ঠী নিয়মকানুন না, এটা একদম আমাদের আবদার করা সাজে না, দাবি করাও সাজে না, আর করবে কেন? যাই হোক, এইটুকু আমার থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। অ্যাকচুয়ালি উপোস করে একটু ফলার করেছি, তো একটু শরীরটা খারাপ লাগছে। এখন যাব পঞ্চায়েতে, তারপরে বাপের বাড়িতে আসবো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।